দেখো এটা দেখা যাচ্ছে তোমাদের যেটা লাস্ট পরীক্ষা হয়েছে, পরে কথা বলবো। তাহলে এটা তোমাদের টপিক ছিল রোটেশনাল মোশন, গ্র্যাভিটেশন আর ভেক্টর। ভেক্টরটাকে আমি যোগ করে দিয়েছিলাম। তাই আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপে এগুলো করতে থাকছি, তোমরা দেখতে থাকো। কি বলা আছে, 3 বডি হ্যাভিং মাস 5 কেজি, 4 কেজি, 2 কেজি ইজ মুভিং অ্যাট স্পিড হচ্ছে এত 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 রেসপেক্টিভলি অ্যালং এক্স অ্যাক্সিস। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করতে হবে, ঠিক আছে? তাহলে এই সেন্টার অফ মাস দিয়েই কিন্তু কোশ্চেন আসবে। এগুলো বিশাল ইম্পর্টেন্ট, মানে বিশাল কিছু পড়ার নয় বলে আমি আলাদা করে পিডিএফ করে নিয়ে একবার বলে দিলেই বুঝতে পারবে। তাহলে সেন্টার অফ মাসের যদি ভেলোসিটি ভি হয়, সেন্টার অফ মাসের যদি ভেলোসিটি ভি হয়, তাহলে ভি ইন্টু তিনটে যে মাস আছে যোগফল m1 প্লাস m2 প্লাস m3, তিনটে আছে গণিত ভি সি এম সমান হবে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। সবারই ক্ষেত্রে একই নিয়ম হবে। যদি এটা অ্যাক্সিলারেশন হতো তাহলে এটাকে অ্যাক্সিলারেশন লিখে দিতাম, এগুলো করসপন্ডিং গুলো অ্যাক্সিলারেশন লিখতাম। কিন্তু যেহেতু ভেলোসিটি বলেছে তাহলে এটা ভেলোসিটি লিখেছি। যদি তাহলে ভি সি এম সমান তাহলে কত হবে, তাহলে m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 বাই তিনটে মাসের যোগফল। তাহলে এটা কি m1 v1 মানে কি 5 কেজি গণিত, এইটা মানে হচ্ছে 25, এইটা হচ্ছে 4 প্লাস 4 মানে 16, এটা হচ্ছে 2 প্লাস 2 মানে হচ্ছে 4 বাই নিচে হচ্ছে তোমার 5 আর 4 9 11। তাহলে 20 45 45 আর বাই 11, 45 কে 11 দিয়ে ভাগ, 4 11 44 মানে 4 সামথিং হবে। তার মানে এইটা হচ্ছে উত্তর, বি এরটা হচ্ছে অপশন, বি এরটা হচ্ছে অপশন। তারপর টু পার্টিকেল ইকুয়াল মাস, দুজনের মাস ইকুয়াল হ্যাভ দ্য ভেলোসিটি বলা আছে। ফার্স্ট পার্টিকেল হ্যাজ অ্যান অ্যাক্সিলারেশন এত, while the acceleration of the other particle is zero, অন্যটা জিরো। the center of mass of two particle move in the path of straight line। হয়তো একটু তোমাদের কাছে জটিল মনে হচ্ছে, কিন্তু এরকম ধরনের কিছু ডিফিকাল্ট কোশ্চেন আসবে। এটা হয়তো 9-10 লেভেলের চেয়ে একটু কঠিন হলো, 11-12 লেভেলের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। দুটোর ক্ষেত্রে আমার সেন্টার অফ মাসের ভেলোসিটিটা আমাকে বার করতে হবে। ভেলোসিটি বার করবো, অ্যাক্সিলারেশনও বার করব। তাহলে আমি সে ধরে নিলাম এম আর এম দুটো ইকুয়াল মাস, ভি সি এম সমান হচ্ছে এম গণিত 4 প্লাস এম গণিত 4, এই যে আই আছে আর জে আছে, তাহলে ভি সি এম, আচ্ছা এখানে 4i লিখতে হয়, ভেক্টর চিহ্ন দিয়ে আছে যেহেতু 4j, তাহলে এটা যদি লেখা আছে তাহলে m কমন নাও, 4m কমন নিয়ে নাও, তাহলে i প্লাস জে আর নিচে হচ্ছে 2m। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 2i প্লাস জে হলো। এইটা হলো কার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস এর বেরোলো। এবারে অ্যাক্সিলারেশন, একইভাবে তুমি যদি অ্যাক্সিলারেশন বার করো ভি এসি, এসি অ্যাক্সিলারেশন যদি বার করো, ও ভি সরি ভি কেন লিখছি, অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন যদি তুমি বার করো, ধরো এ লিখছি বা ছোট হাতের এ লিখছি, সি এম সমান হচ্ছে একই রকম ভাবে বার করো, তাহলে a1, a1 এর মান কত 2i প্লাস 2j ইন্টু এম। দ্বিতীয়টার অ্যাক্সিলারেশন জিরো, হ্যাঁ আধার পার্টিকেল জিরো, তাহলে এটা জিরো হবে, তাহলে এটা কিছু লেখা দরকার নেই। বাই বাই হচ্ছে দুটো ভরের যোগফল 2m, তাহলে এখানে উপর থেকে তুমি 2m কমন নাও, তাহলে i প্লাস জে বাই 2m, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে হচ্ছে i প্লাস জে। তাহলে এইটা হলো এদের হচ্ছে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা দেখতে কিরকম, ভেক্টরের 2 ইন্টু i প্লাস জে। আর অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাসটা দেখতে কেমন, i প্লাস জে। দেখো দুটোই প্যারালাল, একই রকম ভেক্টর, শুধুমাত্র সামনে কোএফিসিয়েন্টটা আলাদা। তাহলে একই ভেক্টর মানে i যে একই আছে, সামনে কোএফিসিয়েন্টটা আলাদা আছে, তার মানে এরা পরস্পরের সঙ্গে হচ্ছে প্যারালাল হয়। তাহলে অ্যাক্সিলারেশন যেমন যাচ্ছে সেন্টার অফ মাস এই একই রকম যাচ্ছে, একই দেখতে,
একটা হচ্ছে 2 কমন নিলে i প্লাস জে, আর একটা হচ্ছে শুধু i প্লাস জে। তাহলে একই রকম দেখতে ভেক্টর, শুধুমাত্র সামনে কোএফিসিয়েন্ট আছে। কোএফিসিয়েন্ট মানে কি, আমার কোঅর্ডিনেটটা শুধু চেঞ্জ হয়েছে, তাহলে এরা পরস্পরের সঙ্গে হচ্ছে প্যারালাল। তাহলে প্যারালাল হলে কি হবে, দুজনে কিভাবে যাচ্ছে, স্ট্রেট লাইন। তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার, স্ট্রেট লাইন। হয়তো এইটা একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু এতে কি হচ্ছে, সেন্টার অফ মাস দিয়ে যদি কোন রকমের প্রবলেম আসে তোমরা কিন্তু সহজেই করতে পারবে। এগুলো তো একদম সোজা কোশ্চেন, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু বলেছি দ্য ভেক্টর প্রোডাক্ট অফ ভেক্টর। দুই নাম্বারটা এক্সেলারেশনটা কি বলো তাড়াতাড়ি বলো। বললাম 2 নাম্বারটা আরেকবার বলেন তো, এক্সেলারেশন যেখানে করলেন। হ্যাঁ, আমি সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করেছি, আগের প্রবলেমের মতনই সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বার করেছি। সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করতে গিয়ে দেখছি ভেলোসিটিটা দেখতে হচ্ছে ভেক্টর দিয়ে 2i প্লাস জে, আর সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশনটা দেখতে হচ্ছে শুধু i প্লাস জে। দেখো এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে, একই তো ভেক্টর, শুধুমাত্র সামনে একটা কোএফিসিয়েন্ট যুক্ত আছে, এক্সট্রা লাগানো আছে। মানে একটা যদি এরকম হয় আর একটাও এরকম ধরনের, তাহলে এই সেন্টার অফ মাস এর অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি পরস্পরের সঙ্গে কি হচ্ছে, প্যারালাল হচ্ছে। তাহলে প্যারালাল মানে কি, এরকম করে যাচ্ছে, তার মানে এরা কি হবে, স্ট্রেট লাইন হবে। প্যারালাল যখন যাচ্ছে তখন এরা কি হবে, স্ট্রেট লাইনে যাচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, একটু হয়তো তোমাদের কাছে এটা জটিল লাগবে, কিন্তু প্র্যাকটিস করে রাখো, তোমাদের কাছে খুব জোর কোশ্চেন দিলে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন বার করা, ভেলোসিটি বার করা, এগুলাই দেবে। হ্যাঁ, হয়তো এতটা জটিল কোশ্চেনও নাও দিতে পারে, এটা 11-12 দেবে। 11-12 অনেক ছাত্র আছে, সেই জন্য বলে দিলাম। ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর, দুটো ভেক্টরের গুণফল, তাহলে এ ক্রস বি বার করবে। তাহলে এইটাকে আর তো আমি করছি না, আই জে কে লিখবে করবে, শুধু আমি উত্তরটা বলে দিচ্ছি। 3-এর উত্তরটা আমার খাতায় লেখা আছে ডিটা, ঠিক আছে। আমি এগুলো আর যাচ্ছি না, সোজা জিনিস। টু ভেক্টর পি অ্যান্ড কিউ আর গিভেন ইন দ্য স্পেস, আর এত দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, দুজনের মধ্যে অ্যাঙ্গেল বার করা। পি ডট কিউ করবে, পি ডট কিউ করে পি কিউ কস থিটা, তাহলে কস থিটার মান বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে চারেরটা অপশন হচ্ছে উত্তর থাকবে বি, চারের অপশন হচ্ছে বি। আমার খাতায় লেখা আছে, হয়তো ইনকেস কোনো কারণে ভুল হতে পারে, তোমাদের প্র্যাকটিসে করে যদি দেখো ভুল হয় নিজেরা প্র্যাকটিস করবে, যদি দেখো ভুল হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে বলবে। 5 দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। হ্যাঁ, এটা পরীক্ষার খাতায় অনেকে ধরতে পারে না, বিশেষ করে 9-10 লেভেলে। এবং এই প্রবলেমটা অনেকবার এসেছে। এই চিহ্ন, এই যে নিউমেরিক সংখ্যাগুলো যে একই রকম আসবে এরকম কোনো ব্যাপার নাই, কিন্তু এই ব্যাপারটা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর, দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরের উপরে লম্ব একটা ইউনিট ভেক্টর বার করতে বলেছে। তাহলে এ ক্রস যদি বি আমি বার করি, যে ভেক্টরটা উৎপন্ন হবে সেই ভেক্টরটা হলো এর মধ্যে এই দুজনের উপরই লম্ব। কেন, বাই ডেফিনেশন আমি জানি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা উৎপন্ন হয় সেটা দুটোরই উপর লম্ব হয়, হয়ে গেল। তার আবার যদি আমি ইউনিট ভেক্টর বার করি, তাহলে এ ক্রস বি বার করার পরে আমি এ ক্রস বি এর ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যে ইউনিট ভেক্টরটা বেরোচ্ছে সেই ইউনিট ভেক্টরটা পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর। এইটা বারবার বলছি, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আসার চান্স খুব বেশি। নিউমেরিক সংখ্যা আলাদা হতে পারে, কিন্তু এইটা তোমাকে দুটো ভেক্টর দিয়ে দেবে, সেই ভেক্টর দুটোর পারপেন্ডিকুলার ভেক্টরটা বার করতে বলবে। ভালো করে বলতো, দুটো ভেক্টর দিয়ে দেবে, দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ভেক্টর বার করতে বলবে। তাহলে কি হবে, দুটোর ক্রস প্রোডাক্ট করবে, একটা রাশি বেরোবে, তার মানটা বার করবে, দিয়ে ভাগ করে দেবে, তাহলে হয়ে গেল এটা। এর উত্তর যেটা লেখা আছে আমার কাছে, সেটা হচ্ছে 5-এর উত্তর আমার খাতায় লেখা আছে এটা, তাহলে হয়তো উত্তর এটা আছে। যদি ইনকেস আলাদা কিছু আসে, হ্যাঁ, আমার হয়তো প্রবলেম করতে গিয়ে বা ইনপুট করতে গিয়ে ভুল হতে পারে, তোমরা সেটা নিজেরা প্র্যাকটিস করে একবার কারেকশনটা করে নেবে। 6-এরটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টর ইজ ডিরেক্টেড অ্যালং, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশন কোন দিকে থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা, ডিরেকশন কোন দিকে থাকে, এটা নির্ভর করে অ্যাক্সিস অফ রোটেশনের উপর। এটা হচ্ছে থিওরি কোশ্চেন। এই কোশ্চেন গুলোও কিন্তু খুব সুন্দর করে তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই ছোট্ট ছোট জিনিসগুলো আমাদের কিন্তু বাদ চলে যায়।
তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ভেক্টরের ডাইরেকশন কি হয়, অ্যাক্সিস অফ রোটেশন এরকম করে ধরো ঘুরছে, হ্যাঁ এরকম করে ঘুরছে, তাহলে এইটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তার যে ডাইরেকশনটা হবে তা অ্যাক্সিস অফ রোটেশন, সেই রোটেশন যে অ্যাক্সিস আছে তার সেটাই হবে তার ডাইরেকশন মানে ডি। সাতেরটা a body is rotating with angular velocity এইটা, the linear velocity of the having position vector, তো বারবার বলেছি বা তোমরা প্রত্যেকেও দেখেছো v সমান হচ্ছে ওমেগা ক্রস r। তাহলে এগুলো আমি গ্র্যাভিটেশনের মধ্যে দিয়েছি, তাও কিন্তু এগুলো হচ্ছে ভেক্টরের যে পড়া আছে তার মধ্যেই কিন্তু এইটার মধ্যে চলে আসে। তাই এটা তো কোনো সোজা জিনিস, ওমেগা ক্রস r এটা হচ্ছে লিনিয়ার আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার, তাহলে ওমেগাও বলা আছে আর বলা আছে, দুটোর ক্রস প্রোডাক্ট করে দেবো, তাহলে আমি পেয়ে যাব সাতের অ্যান্সার যেটা করা আছে আমার খাতায় সেটা হচ্ছে সি, অপশন হচ্ছে সি, এই দুটোর ক্রস প্রোডাক্ট করবে, ক্রস প্রোডাক্ট করলে এটা বেরোবে। 9-10 লেভেলের এরকম কোশ্চেন পড়াই যথেষ্ট। হ্যাঁ বিগত সালের কোশ্চেন বা অন্য স্টেটের যদি আমি কোশ্চেন দেখি, ধারাবাহিকতা দেখি, তাতে এই কোশ্চেনই যথেষ্ট, এর থেকে জটিল দেয় না, কিন্তু তাও আমি তোমাদেরকে প্রচুর রকমের প্র্যাকটিস করিয়ে রাখছি, হ্যাঁ সুবিধা মতো। স্যার হ্যাঁ বলো। স্যার চারের দাগেরটা ডট প্রোডাক্ট করলেও তো কিছুতেই তো জিরো বা কিছু ম্যাচ করছে না, কিরকম দেখুন একটু চারেরটা, ওই যে পি কিউ যদি আমি গুণ করি, যদি আমি, আচ্ছা বেশ, তুমি করে খাতায় পাঠিও, আমি যদি এখানে করতে চাই না আরো ঠিক 5টা আছে কোশ্চেন মিস, ঠিক আছে ঠিক আছে, আমি মানে তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো আমি, ঠিক আছে স্যার, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ সোজা কোশ্চেন তো এইগুলো, তো ব্যাপার না না হয়তো সোজাটাই স্যার, সোজাটাই স্যার, উপর তো জিরো হলে তবেই তো জিরো হয়ে যাবে, কিন্তু গুণ করলে তো হ্যাঁ এমনিতেই এই যে 8, 12 আর 2 হচ্ছে, তো জিরো হচ্ছে না, তো সেই জন্যই বললাম আর কি। ঠিক আছে স্যার, আপনি আমাকে আচ্ছা হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, তাহলে হয়তো ইনপুট ভুল থাকতে পারে, 30-60 অন্য কিছু অ্যান্সার আসতে পারে, আমি সেটাই বলছি, এগুলো বইয়েও হয়তো যে বই থেকে না নিয়েছি 30 সেই নয় বই। স্যার, মানে এইটা যে পি কিউ তো প্লেন গুণ করলে -8 প্লাস -18 -2, এটা তো কোথাও জিরো হচ্ছে না উপরে, সেই জন্যই বলছি আর কি। ঠিক আছে, আমি আপনাকে আচ্ছা হোয়াটসঅ্যাপ করবো কিভাবে করবো। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিও, বা কেউ যদি করে থাকো সেটাও একটু শেয়ার করে নিও। হ্যাঁ নয়তো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও, তো সিম্পল কোশ্চেন হয়তো কোনো জায়গায় হ্যাঁ স্যার, ইগনোর হয়তো বলেছিল। হ্যাঁ বলো। এটা জিরো হয়নি, চার নাম্বারটা। 4 নম্বরে জিরো হয়নি তো, তাহলে 4-এর অপশন আমার কাছে, 4-এর অপশন বিটা লেখা আছে, কেন আমি জানি না। হ্যাঁ হয়তো স্যার আমারই বি হয়তো না স্যার, ম্যাথটাই কিছু একটা গন্ডগোল স্যার, কারণ স্যার এটা তো পি কে গুণ কিউ দিয়ে গুণ করলেই জিরো হবে তো নাকি উপরটা, লব যদি জিরো হয় তবেই তো জিরো হবে, তখন তো cos থিটা তখন চলে আসবে, তখন 90 ডিগ্রি হতো, অবশ্যই তখন অবশ্যই, তাহলে কিছু অন্য একটা কিছু দেখুন, হবে। গুণের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কোনো সময় ফাঁকা টাইমে আমি করে দেবো, তুমি আমাকে একটু পাঠিয়ে দেখো তুমি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে 7-এরও অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে এইটা। তোমরা এগুলো কিন্তু অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে হোক, প্রিন্ট করে হোক করবে, এবং পিডিএফ নাম্বার লিখে কি টপিক আছে লিখে কিন্তু একটা খাতায় একটা জায়গায় প্র্যাকটিস করে রাখবে, এই যে ধরা পড়ছে, নাহলে কিন্তু ধরা পড়বে না। হ্যাঁ এগুলো কিন্তু ধরা কিন্তু পড়বে না নয়তো, সেই জন্য এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে। the angular momentum L a single particle can be represented by, এইটুকুই পড়া পরীক্ষায় 9-10 কিন্তু পড়ার মতো যথেষ্ট। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি এল হয় আর লিনিয়ার মোমেন্টাম যদি পি হয়, তাহলে দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আর কস পি, এটা হচ্ছে ভেক্টর নোটেশন। যদি এখানে ভেক্টর নোটেশনটা দেওয়া নাই তাহলে এইটা তো এক হলো, আবার আর কস পি মানে হচ্ছে আর পি সাইন থিটা এন, তাহলে একটা এটা দিয়ে আছে, তাহলে দেখো এইটাও ম্যাচ করছে, এইটাও ম্যাচ করছে, তাহলে বোথ এ এন্ড বি, তাহলে অপশন এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা ডেফিনেশনের মতন জিনিস। তাহলে এরকম ধরনেরও দিতে পারে 9-10-এ, বারবার বলছি 9-10-এ কোশ্চেন সিম্পল হয়, এবারও তো কোশ্চেন আরো বেশি সিম্পল হওয়ার একটা চান্স আছে। হোয়াট ইজ দ্য টর্ক অফ ফোর্স এত অ্যাবাউট অরিজিন দ্য ফোর্স অ্যাক্ট পার্টিকেল হুজ পজিশন ভেক্টর এত, এইটা আর, এইটা হচ্ছে এফ, টর্ক সমান হচ্ছে আর ক্রস এফ, আর এফ ক্রস আর কিন্তু নয়, আর ক্রস এফ, এটা যদি টর্ক হয়, টর্ক আর ফোর্স লিনিয়ারের ক্ষেত্রে যেটা আমরা ফোর্স বলি, অ্যাঙ্গুলার ক্ষেত্রে সেটাই টর্ক। দুটো যখন কম্পেয়ার করি, আমরা যখন এটা রৈখিক দূরত্ব, এই পরিধিটাকে ধরি 2πr, এটা হচ্ছে রৈখিক দূরত্ব, আর অ্যাঙ্গেলটাকে আমরা কি কৌণিক দূরত্ব ধরি। ঠিক কম্পেয়ার করি যখন আবর্তনের সঙ্গে লিনিয়ার মোশনের ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে,
তখন যেটা আমরা লিনিয়ার ক্ষেত্রে ফোর্স বলি, একটা বস্তুকে বল প্রয়োগ করলে তবেই সে সরে, সেটাই ফোর্স। ঠিক আবর্তন গতির ক্ষেত্রে যে টর্ক, তাহলে টর্ক সমান এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আর ক্রস এ। এইটা নর্মাল ক্রস প্রোডাক্ট করবে, নর্মাল ক্রস প্রোডাক্ট করলে যেটা উত্তর আসবে সেটা আসবে ডি, এইটা আসবে ডি। তাও তোমরা নিজের খাতাতে করবে, হ্যাঁ, না করলে কিন্তু ভুল আছে না ঠিক আছে এই জিনিসটা কিন্তু তখন বোঝা যাবে না। তারপর আছে দ্য নিউটন সেকেন্ড ল ফর রোটেশনাল মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকেল ক্যান বি এক্সপ্রেস অ্যাজ। এইগুলো একটু আলাদা ধরনের কোশ্চেন, তাও তোমাদেরকে একটু দিয়ে রেখেছি, ঠিক আছে। একটা হচ্ছে নিউটন সেকেন্ড ল অফ মোশন রোটেশনাল মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল ক্যান বি রিপ্রেজেন্ট, সেটা হচ্ছে টর্ক সমান তো হচ্ছে ডিপিডিটি, একটা দিয়ে আছে এক্সটার্নাল, তাহলে টর্ক ডিপিডিটি, টর্কের সঙ্গে ডিপিডিটি তো এমনি করে হবে না, প্রথমে এটা কাটা। তারপরে হচ্ছে এটা ইএক্সটি মানে হচ্ছে এক্সটার্নাল অভ্যন্তরীণ, এটা হচ্ছে ইন্টারনাল, টর্ক হচ্ছে ইন্টারনাল ডিএলডিটি। এইটা অপশন হবে সি এরটা, টর্ক এক্সটার্নাল হচ্ছে ডিএলডিটি চেঞ্জ অফ মুভমেন্টাম, যেমন আমরা ফোর্স বলি ডিপিডিটি, ঠিক আছে। তাহলে এইটার কি, আর এক্ষুনি বললাম টর্ক আর ফোর্স একই জিনিস, তাহলে এটা রিপ্লেস করলো এইটা, আর পি রিপ্লেস করবে কি মুভমেন্টাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লিনিয়ার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার, তাহলে এইটা হলো। এবার এইটা কি বলেছে রোটেশনালের ক্ষেত্রে শুধু, তাহলে এইটা কি হবে বাইরেকার এক্সটার্নাল ফোর্সটা কাজ করবে, ইন্টারনাল কিছু দরকার নাই, ইন্টারনাল ব্যাপার থাকে না, শুধুমাত্র এক্সটার্নাল বাইরেকারটাই কাজ করে, তার মানে হচ্ছে এইটা, হ্যাঁ এইটা সি এরটা হচ্ছে অপশন। If torque external 0 means L constant, it is rotational analog of conversion of linear momentum. আচ্ছা এক সেকেন্ড, না একটু তাহলে এটা হচ্ছে 11টা হচ্ছে if torque external টা হচ্ছে 0 means L constant, it is rotational analog to conservation of linear momentum, rotational analog to force, rotational analog to linear momentum, none of the above। তাহলে বাইরে থেকে এক্সটার্নাল টর্কটা আমাকে 0 করেছে, তাহলে আমাকে কি হবে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে এখানে সবই তো দেওয়া আছে লিনিয়ার, রোটেশনাল অ্যানালগ টু কনভার্সন অফ লিনিয়ার মোমেন্টাম, তাহলে এর অপশনটাই হবে, অপশন এটাই হবে, হ্যাঁ। তাছাড়া তো নান অফ দ্য রোটেশনাল অ্যানালগ টু লিনিয়ার মুভমেন্ট, অ্যানালগ একই রকম জিনিস তো নয়, কনজার্ভডই হবে, হ্যাঁ। তো কনজারভেশন লয় কাজ করছে এখানে, বাইরে থেকে যদি টাউ সমান হচ্ছে ডিএল বাই ডিটি, এবার বাইরে থেকে এক্সটার্নাল টর্কটাকে যদি তুমি 0 করে দাও, তাহলে এল হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, বা কনস্ট্যান্ট মানে হচ্ছে কনজার্ভ, সংরক্ষিত হচ্ছে, তাহলে অপশন হবে এ। অনেকেই দেখলাম এই পরীক্ষাতে 40-এর কাছাকাছি পেয়েছে, খুবই ভালো লাগলো, ঠিক আছে। অনেকের নাম্বার খুবই কম আছে, তারা কিভাবে রিকভারি করবে তাড়াতাড়ি করে, এরকম ধরনের কোশ্চেন আসবে, এতটা কঠিন নাও আসতে পারে, এগুলো তো আসার মতনই আছে। এ ফোর্স এফ এত অ্যাক্টিং অন এ পয়েন্ট এত, দ্য ভ্যালু অফ আলফা ফর হুইচ দ্য অ্যাঙ্গুলার মুভমেন্টাম অ্যাবাউট অরিজিন ইজ কনস্ট্যান্ট, এই ইজ কনসার্ভ, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, বারবার বলছি এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, কারণ এর মধ্যে কিন্তু একটা অন্য জিনিস ঢুকে আছে। দেখো কি বলেছে, যদি ফোর্স এত একটা কাজ করে at a point এত, the value of for which the angular momentumটা কি হবে অরিজিন ইজ কনজার্ভড হবে। আগের 11 নম্বর কোশ্চেনের সঙ্গেই কিন্তু এইটার সম্পর্ক যুক্ত। বলো দেখি কে করেছো না, কেউ আগে জিজ্ঞেস করি তো আগে, এর উত্তরটা আমি আগে বলে দিই, উত্তরটা হয়তো সম্ভবত এসছে এটা, হ্যাঁ এইটা এসছে উত্তর। এইটা কিন্তু আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত কটা কোশ্চেন এর মধ্যে করালাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এইটা। তোমাদের মধ্যে কেউ করে থাকে তো বলো, হয়তো ইংরেজিতে আছে বলে হয়তো একটু বুঝতে অসুবিধা করছে, কিন্তু কি বলছে একটা ফোর্স কাজ করছে, এইটা ইজ অ্যাক্টিং এট এ পয়েন্ট এত,
তাহলে আর বলা যাবে ভ্যালু অফ আলফা, এখানে আলফা ঢুকে আছে, ফর হুইচ অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট অরিজিন ইজ কোনটা, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভড হবে, তাহলে কোন কন্ডিশন আমি বসাবো বলো? আগেরটা 11 আর 12-র মধ্যে সিমিলার আছে, এইটুকু আমি বলে দিলাম তোমাকে এর মতো। স্যার এটা ওই ক্রস প্রোডাক্ট করে স্যার এটা শূন্য করলেই তো স্যার মানটা বেরিয়ে যাবে আলফা। কেন, আমি তো এটা জানতে চাইছি কেন ক্রস প্রোডাক্ট করে শূন্য করবে? এখানে তো শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ বলেছে, ক্রস প্রোডাক্ট করে কেন শূন্য করবে কেন, কারণটা কি? স্যার অ্যাঙ্গুলার মুভমেন্টটা তো কনজার্ভড আছে, স্যার অ্যাঙ্গুলার মুভমেন্টটা তো কনজার্ভড আছে, তাহলে স্যার আর ক্রস এফ করে 0 করলে আলফার মানটা বেরোবে না? এটা কোনো অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে তুমি আর ক্রস এফ করে 0 কেন বেরোবে? আমি সেটাই তো জানতে চাইছি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে আর ক্রস এফ এর কি সম্পর্ক? অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল, আর ক্রস এফ তার সঙ্গে এল এর কি সম্পর্ক? এইটার সঙ্গে এটার কি সম্পর্ক যে তুমি এইটাকে কনজার্ভ, এইটা কনজার্ভ বলছো না এইটাকে 0 করছো? এটাই আমি তো জানতে চাইছি। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ, তার মানে আর ক্রস এফ কে 0 করছো, আমি এটাই তো জানতে চাইছি। কেউ তার মানে কেউ পারে এটা? আমি কিন্তু বলছি আমার যদি সাজেশন হিসেবে বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট যদি প্রবলেম এই মুহূর্তে তোমাদের এই বছরের জন্য থাকে তো এইটা, হ্যাঁ এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে। তুমি এটা একদম লিখে রাখো, এই কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে কারো কাছে উত্তর পেলাম না, হয়তো উত্তর জেনেও হয়তো অনেকে বলছে না। তাহলে আমরা জানি টর্ক সমান হচ্ছে ডিএলডিটি। টর্ক মানে হচ্ছে, একজন চেষ্টা করেছে আমি নামটা দেখতে পাচ্ছি না, টর্ক মানে হচ্ছে ডিএলডিটি সমান হচ্ছে আর ক্রস এফ। টর্ক মানে হচ্ছে ডিএলডিটি, টর্কের সঙ্গে হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা সম্পর্ক সমান হচ্ছে আর ক্রস এফ। এই কনজার্ভ কথার মানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এল হচ্ছে কনস্ট্যান্ট। এল যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএলডিটি কি হবে? 0 হবে। তাহলে সমান 0 সমান আর ক্রস এফ। তাহলে আর ক্রস এফটা কেন 0 করলাম কনজার্ভের জন্য, সেই লজিকটা বলতে পারলো না, বারবার কি করে কি করেছে সেটা বলে দিল, যাই উত্তর মিলে যাবে কি করে করেছে। কিন্তু এইটা মনে থাকে তোমাকে, কিন্তু অ্যাপ্লাইড টর্কটা 0 বলেনি, অ্যাপ্লাইড টর্ক 0 মানে হচ্ছে এল কনস্ট্যান্ট, এইটা আমি বলতে চাইছি। এইটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে কোশ্চেনটা দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, একদম মাথায় সাজেশন হিসাবে মতন ঢুকিয়ে রাখো। হ্যাঁ, যদি না পারো বারবার করবে, কিছুই নাই। কিন্তু কোশ্চেন হচ্ছে আর আর এফ আছে, এক্ষেত্রে টর্ক বার করতে দেয়, কিন্তু এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনটা, তাহলে আলফা বার করো। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুজনের মধ্যে সম্পর্ক জানা থাকলে হয়ে যাবে। এই রিজিড বডি is said to be partial equilibrium only if it is partial মানে একটা অংশ, it is rotational equilibrium, it is translational or equilibrium, either A or B, none of the above। তাহলে সোজা জিনিস, পার্শিয়াল ইজ ইকুইলিব্রিয়াম, পার্শিয়াল মানে আংশিক, তাহলে হয় সে রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, নয়তো সে ট্রান্সলেশন আছে। আর টোটাল ইকুইলিব্রিয়াম হলে দুটোই থাকতো। তাহলে এখানে কি বলেছে? পার্শিয়াল কথা বলেছে, আংশিক। তাহলে নয় সে রোটেশনাল ইকুইলিব্রিয়াম আছে, নয় সে ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম আছে। যেহেতু আংশিক কথা বলেছে, পার্শিয়াল কথা মানে কি একটা পার্ট, টোটালটা নয়, দুটো পার্টে ভাগ আছে এটা, তার মধ্যে একটা পার্ট পার্শিয়াল। তাহলে আইদার এ অথবা আইদার বি, মানে অপশন হচ্ছে সি। কিছু থিওরি কোশ্চেন এখানে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখবে। ফর রোটেশনাল ইকুইলিব্রিয়াম, রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি বলেছে? এই যে এফ নেট, মানে এই নেটের মধ্যে হচ্ছে দুটোই ঢুকে আছে, মানে রোটেশনালের মধ্যে সরি শুধুমাত্র এটা রোটেশনাল বলেছে, রোটেশনাল বলেছে এফ বলতে কি হচ্ছে ফোর্স, হ্যাঁ সেটার মধ্যে আমার তো লিনিয়ার মোশন নয়, রোটেশন বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে এটা আমার লাগবে না, এটা আলোচনা করা দরকার নেই। তারপরে এটা হচ্ছে টর্ক, তাহলে রোটেশনাল মোশন জানে, তখন টর্কটাই হচ্ছে মেন, যেটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ফোর্স সেটাই হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক। এই টর্ক হচ্ছে টোটাল টর্ক 0। তাহলে কি বলেছে? বোথ এ এন্ড বি আর নেসেসারি কন্ডিশন ফর দ্য রোটেশনাল ইকুইলিব্রিয়াম, both A or B are not necessary condition for the
ইকুইলিব্রিয়াম। তাহলে আমার যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় রোটেশনালের ক্ষেত্রে, তাহলে আমি টর্কটাকেই ক্যালকুলেশন করবো। আমার লিনিয়ার মোমেন্টাম বা লিনিয়ার ফোর্স আমার এখানে কোনো দরকার নেই। তাহলে শুধুমাত্র বিটা হবে অ্যান্সার, শুধু অ্যান্সার হবে বিটা। মুভমেন্ট অফ ইনার্সিয়া রোটেশনাল মোশন ইজ অ্যানালগ টু, এটা তো বারবার আমি বলেছি যে মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানালগ কার সঙ্গে হয়, মাসের সঙ্গে। এইগুলো 9, 10 এর কিন্তু পড়ার জন্য উপযুক্ত কোশ্চেন। হয়তো বাংলাতে থাকলে আরো ভালো করে তোমরা জিনিসটা বুঝতে পারবে, কিন্তু এটা তো এতে আছে বলে বুঝতে পারছো না, ইংলিশে আছে বলে হয়তো একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এইগুলো কিন্তু ছোট্ট ছোট কোশ্চেন গুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে বড় পড়ার চান্স হচ্ছে সব থেকে বেশি। হ্যাঁ, কি বলছে, মুভমেন্ট অফ ইনার্সিয়া এন্ড রোটেশনাল মোশন মানে কার সঙ্গে তুলনা করা হয়? তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়াকে তুলনা করা হয় মাসের সময়। কেন তুলনা করা হয়, কি কারণে করা হয়, এটা পড়ানোর সময় আমি বারবার বলে দিচ্ছি। 16টা হচ্ছে one solid sphere A, another hollow sphere B are same mass and same outer radius. এবার হলো হলে তার একটা ইনার রেডিয়াস থাকবে, আর সলিড হলে শুধুমাত্র একটা রেডিয়াসে তো সলিড জিনিস। দেয়ার মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দেয়ার ডায়ামিটার ইজ IA আর IB রেসপেক্টিভলি সাজ দ্যাট, তার মানে একটা হলো স্ফিয়ার কোন ক্ষেত্রে মুভমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, আর একটা তোমার এর ক্ষেত্রে সলিড স্পেয়ারের ক্ষেত্রে হবে, একটা হলিড স্পেয়ারের ক্ষেত্রে কত হবে, এইটাই আমাদেরকে জানতে বলেছে। ঠিক আছে, এই আই এটা হচ্ছে সলিড স্পেয়ারের ক্ষেত্রে, আর আই বিটা হচ্ছে আমার এর ক্ষেত্রে হলো স্পেয়ারের ক্ষেত্রে। তা সলিড স্পেয়ার মানে যেহেতু আমরা পৃথিবীর ক্ষেত্রে যেমন ধরি, আমরা জানি 2/5 m² আর হলো স্পেয়ারের ক্ষেত্রে কত হয়, হলো স্পেয়ারের ক্ষেত্রে 2/3 হয় সম্ভবত, 2/3 m²। হ্যাঁ, এবার তাহলে এইটার সঙ্গে এইটা তার মানে আই এটা বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, m² তো একই জিনিস আছে 2m², এখানে বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এইটাই হবে উত্তর যেটা আমি লিখেছি, মানে 16 ক্ষেত্রে 16 উত্তরটা আমার খাতাতে, হ্যাঁ সি এটাই লেখা আছে, এইটাই হবে। এগুলো তো আমি বলেছি কিছু সিমেট্রিক বডির ক্ষেত্রে মনে রেখো। হ্যাঁ, 2 ডিস হ্যাভিং মাস রেশিও এত, ডায়ামিটার রেশিও হচ্ছে এত, দেন দা ফাইন্ড দ্য রেশিও অফ মুভমেন্ট অফ ইনার্সিয়া। আমি তোমাদেরকে বলেছিলাম যখন পড়াতে, কিছু সিমেট্রিক বডি, রিং, তারপরে এই যে কি এটা যেন ডিস, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু করে মনে রাখতে আমরা বলেছি। হ্যাঁ, নিজের সুবিধার জন্যই মনে রাখতে বলেছি যে রিং এর ক্ষেত্রে কি হয়, ডিসের ক্ষেত্রে কি হয়। তাহলে ডিসের ক্ষেত্রে হয় 1/2 m² এইটা হচ্ছে তার ভর, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এবার তাহলে তুমি যদি I1/I2 করো, তাহলে এক্ষেত্রে 1/2 m1r1² বাই 1/2 m2 r2², তাহলে হাফ হাফ কেটে গেল, m1/m2 r1/r2 তার স্কোয়ার। মাস রেশিও 1/2, তাহলে m1:এত, আর r1/r2 এটা যে 2-এর 1² মানে 4-এর 1, তাহলে কাটাকাটি করলে তোমার 2 থাকছে, 2:1 মানে হচ্ছে 8 17 হচ্ছে 8। শুধুমাত্র আমাকে কি মনে রাখতে হবে, কিছু সিমেট্রিক বডি যেগুলো হয়, একটা তোমার রড, একটা বার, দুটো হলো, একটা রিং হলো, রিং এর সঙ্গে হচ্ছে ডিস, রিং আর ডিসের মধ্যে পার্থক্য, রিংটা কিরকম হয় এরকম, ভেতরটা ফাঁকা থাকে এরকম, যেটা আঙুলে আংটি টাংটি পড়া, এগুলো সব রিং বলা হয়। আর এটা ডিস মানে থালার মতন আমাদের হলো। আর যে সব থেকে বেশি বলেছিলাম স্পেয়ারের ক্ষেত্রে, এবার স্পেয়ারটা আমাদের পৃথিবী বা অন্য গ্রহের ক্ষেত্রে লাগে, সেটা সলিড স্পেয়ার। এবার যদি হলো স্পেয়ার হয় তার ক্ষেত্রে, তাহলে তোমাদেরকে বার করতে হবে না, মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু কয়েকটা জিনিসের মুভমেন্ট অফ ইনার্সিয়া একটু জেনে রাখতে হবে। হ্যাঁ, একটু জেনে রাখতে হবে, তাহলে হচ্ছে সুবিধা। কি বলেছে, থিন ওয়্যার অফ মাস m and length l is bent
form a circular ring, the movement of inertia of the ring about its axis. এই প্রবলেমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলা আছে, একটা ওয়্যারকে যার মাস হচ্ছে এম আর লেন্থ হচ্ছে এল, এটাকে বেন্ড করা হচ্ছে একটা সার্কুলার রিং এ। তারপর আমাকে কি বার করতে হবে, তার আমার মুভমেন্ট অফ ইনার্সিয়া হবে, রিং এর মুভমেন্ট অফ ইনার্সিয়া। রিং এর মুভমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কয়ার। এমটা তো একই আছে, আরটা আমাকে বার করতে হবে। তাহলে এরকম করে লেন্থ ছিল ওয়্যারটা, একে বেন্ড করা হয়েছে, যেটা রিং করা হয়েছে, এরকম করে রিং করা হয়েছে। তাহলে আমার আরটা বার করতে হবে। তাহলে এই যে দৈর্ঘ্যটা, যেটা ওয়্যারের দৈর্ঘ্য ছিল, সেটাই পরিধি হয়ে গেল যখন বাঁকিয়ে দিলাম। তাহলে 2 পাই আর সমান হয়ে গেল এল। তাহলে আর সমান কত হলো, এল বাই 2 পাই। এবার এখানে তুমি বসিয়ে দাও মুভমেন্ট অফ ইনার্সিয়া সমান এম এম আর স্কোয়ার। আর স্কোয়ারের মানটা কত হচ্ছে, এল বাই 2 পাই তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি করো তাহলে কত হবে, 18, এটা করলে ক্যালকুলেশনটা করলে কত হবে, এটা তাহলে 1/4 পাই স্কোয়ার এম এল, মানে হচ্ছে এটা। এইটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু এইরকম ধরনের প্রবলেম 9-10 এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকম ধরনের প্রবলেম, এটাও ছোট্ট একটা প্রবলেম, তুমি জানো সবকিছুই, কিন্তু একটু টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তার ছিল, তার মাসও বলা আছে, দৈর্ঘ্য বলা, দুটোই বলা আছে। এবার এই তারটাকে বাঁকিয়ে দেওয়া হচ্ছে। মাস তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু দৈর্ঘ্যটা পরিবর্তন হবে। দৈর্ঘ্যটা পরে আমার তো দরকার হচ্ছে এম আর স্কোয়ার, তাহলে আমার তো এল দরকার নাই। তাহলে এ আরটা হলো কত, এই তারটাকে বাঁকানোর ফলে আরটা হলো কত, তাহলে এই যে তারটার গোটা দৈর্ঘ্যটা সেটাই পরিধি হয়ে যাবে। দুটোকে সমান করে বার করলাম। এইগুলো কিন্তু 9, 10 এবং 11, 12 পড়ার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। হ্যাঁ, মুভমেন্ট অফ ইনার্সিয়া দিয়ে অনেক কটাই কোশ্চেন করা হলো। এবার চলে আসছে রোটেশন থেকে, এ হুইল ইজ রোটেটিং এট এত আরপিএম অ্যাবাউট ইজ অ্যাক্সিস। তাহলে আরপিএম বলা আছে মানে আমার কৌণিক বেগ বলা আছে। হোয়েন দ্য পাওয়ার ইজ কাট অফ, যখন সুইচটা বন্ধ করে দিলে বা ফ্যানের সুইচটা বন্ধ করলে, ইট কাম টু রেস্ট ইন 1 মিনিট। এটা থেমে আসতে ক্ষেত্রে আমার কত টাইম লাগলো, 1 মিনিট টাইম লাগলো। তাহলে আমাকে কি করতে হবে, দ্য অ্যাঙ্গুলার রিটার্ডেশন, যেহেতু থেমে যাচ্ছে তাহলে রিটার্ডেশন হচ্ছে, মন্দন হচ্ছে, সেই মন্দনটা আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে মন্দন বা ত্বরণের ফর্মুলা হচ্ছে, একে যদি মন্দন দেখো তাহলে W2 মাইনাস W1 বাই টি। তাহলে এই W2টা হচ্ছে 0 আর W1টা হচ্ছে কত, 900 RPM। ঠিক আছে, রাউন্ড পার মিনিট। তাহলে এইটাকে আমরা কি করেছিলাম, যদি রাউন্ড পার সেকেন্ড করি 2π/30 দিয়ে আমরা ভাগ করেছিলাম, তাই তো। এই π/30 দিয়ে গুণ করেছিলাম, দিয়ে 900 করেছিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, রেভলিউশন পার সেকেন্ড, তাহলে সেই এককটা হয়ে যাবে রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে, এটা রাউন্ড পার সেকেন্ড আছে। তাহলে এইটা আমি করব, হ্যাঁ, আর মিনিটটাকে আমি সেকেন্ড করে দেবো। টি এর জায়গায় 60 লিখবো, আর ওমেগা 1 এর জায়গায় এইটা লিখবো, আর ওমেগা 2 তো 0, থেমে গিয়েছে ওমেগা 2 0। এটা করার পরে, যে ক্যালকুলেশন করার পরে উত্তরটা যেটা আসবে, সেই উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা তোমার আসবে, উত্তরটা আসবে মাইনাস, দেখো আবার মাইনাস আসবে, তার মানে এইটা তো, মানে তুমি যদি লজিক দিয়ে দাও তাহলে এটা তো উত্তর হচ্ছে, কিন্তু সাপোজ যদি এইগুলো যদি মাইনাস থাকতো তাহলে কি করতে, তাহলে -π/2, এটা উত্তর করলে দেখবে -π/2 উত্তর হবে। তাহলে আমাকে কিন্তু আগে ওই রাউন্ড পার সেকেন্ডটাকে, ওইটাকে কিন্তু আমাকে 2π/60 অথবা π/30 দিয়ে গুণ করে নিতে হবে, কিন্তু রেডিয়ান পার সেকেন্ড কিন্তু করে নিতে হবে। এইটা কিন্তু প্রথম কাজ। হ্যাঁ, আরপিএম রাখলে হবে না। মানে 1 মিনিটে ও 900 বার পাক খাচ্ছে। ও কি করছে, এইটা দিয়া থাকে সব, যে কোনো 4 চাকা গাড়ির ক্ষেত্রে বলো, ক্যালকুলেশন ক্ষেত্রে তোমাকে এটাই দেওয়া থাকবে। তাহলে মিনিটে ও 900 বার পাক খাচ্ছে। তাহলে একবার পাক খেলে কত দূরত্ব যায়, 2π, তখন এটা কোণের চিহ্ন হয়ে গেল। এবার মিনিটটাকে তুমি যদি সেকেন্ড করো তাহলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে।
2π/60 অথবা কেটে কেটে দিলে π/30 এটা দিয়ে গুণ করতে হবে, তবেই তুমি কিন্তু এককটা কি হবে রেডিয়ান পার সেকেন্ডে তোমার চলে আসবে। এইটা কিন্তু হচ্ছে ওমেগার ইউনিট, আর এইটা হচ্ছে প্রচলিত ইউনিট। যে কোনো গাড়ির ক্ষেত্রে দিয়ে উদাহরণ দিয়ে এত আরপিএম এ চলে, এই ফ্যানটা এত আরপিএম এ চলে। আরপিএম মানে হচ্ছে এম মানে হচ্ছে মিনিট, রাউন্ড খাচ্ছে পার মিনিটে, সে রাউন্ড খাচ্ছে 900 পাক। এক পাকে ঘুরলে 2π কোন যায়, এক পাক ঘোরা মানে 2π যায়, 360 ডিগ্রি যায়। তাহলে এইটা কিন্তু আগে ট্রান্সফার করে নিতে হবে। হ্যাঁ, তারপরে অন্য কিছু যা প্রবলেম আছে সেগুলো করতে হবে। 20টা ওইটা হচ্ছে when a ceiling fan is switched off, it is angular velocity fall to half while it make 30 rotation. How many more rotation will it make before coming to the rest? এটা যখন রেস্ট আসার আগে কি বলছে, একটা সিলিং ফ্যান আছে, সুইচ যখন অফ করা হয়, ইট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি, এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে সেটা হাফ হয়ে যায়, ইট মেক 30, এবং সেটা 30 রোটেশন লাগে। ঠিক আছে, সেটা 30 রোটেশন লাগে। তাহলে আগে আমাকে কি বার করতে হবে, এখান থেকে আমাকে অ্যাক্সিলারেশনটাকে বার করে নিতে হবে। অ্যাক্সিলারেশনটা বার করার পরে আমার কি হবে, হাউ মেনি মোর রোটেশন উইল টেক, তারপরে আমার আরো কত রোটেশন লাগছে সেইটা আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি হচ্ছে অ্যাক্সিলারেশনটা বার করব। অ্যাক্সিলারেশনটা বার করার পরে ক্ষেত্রে আর তোমার কিন্তু অসুবিধা হবে না। হ্যাঁ, আর অসুবিধা হবে না। তাহলে হচ্ছে রোটেশন, আগের দিন আমাকে কেউ জিজ্ঞেস করছে যে রোটেশন থেকে আমি টোটালটা যাব কি করে। একবার রোটেশন মানে হচ্ছে 2π যায়, একবার রোটেশন মানে 2π, তাহলে তাহলে n বার যদি পাক ঘোরে তাহলে n × 2π যাবে। এইটা হচ্ছে নাম্বার অফ রোটেশন, এইটা হচ্ছে একবার ঘুরে যে টোটাল ডিস্টেন্স যাওয়া অ্যাঙ্গুলার ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে এটা 36 আছে, তাহলে থিটা সমান হচ্ছে কতটা দূরত্বে গিয়েছে, 36 × 2π মানে হচ্ছে 72 পাই। এবার দেখো দূরত্ব আছে, মানে আমাদের যদি লিনিয়ার মোশনে দেখি তাহলে ভি বলা, ভি থেমে যাবে 0 হচ্ছে, হ্যাঁ, তারপরে ভি অর্ধেক হয়ে যাবে, ভি সমান তাহলে u/2 হচ্ছে, প্রথমে কে ইউ আছে, এস বলা আছে, তাহলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব ত্বরণ বার করার জন্য, v² সমান u² + 2fs। আগে লিনিয়ার নিয়ে ভাববে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে এস মানে হচ্ছে থিটা, তাহলে মানে হচ্ছে ω2² সমান ω1² প্লাস 2 α θ। তাহলে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব, তাহলে আমি আলফা পেয়ে যাব। যদি আমি এটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে করতাম তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতাম, হ্যাঁ, আলফা বার এই অ্যাক্সিলারেশন ব্যবহার করার জন্য। তাহলে আমাকে এটা বার করতে হবে। এই ω2টা কি হয়ে গেছে, ওমেগার অর্ধেক হয়ে গেছে, তাহলে আমি ফর্মুলায় বসিয়ে দাও। ফর্মুলায় যদি তুমি বসিয়ে দাও তাহলে ω/2² সমান ω² প্লাস 2 আলফা, থিটাটা কত বেরোলো 72 পাই। এখান থেকে আলফার মান আসবে, আচ্ছা এখান থেকে আলফার মান বার করার দরকার নেই, হ্যাঁ, ওমেগা যেহেতু বলা নাই, তাহলে আমার ক্ষেত্রে কি বলা আছে, হাউ মেনি মোর রোটেশন উইল মেক বিফোর কামিং টু রেস্ট, বলছে আরো কত রোটেশন হলে সে থামবে, এটা তো অর্ধেক হয়ে গেছে, তাহলে এইটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। 2 নম্বর ইকুয়েশন দাও, এটাকে 0 করে দাও, তো থেমে যাবে। থেমে যাওয়ার পরে মাইনাস এই অর্ধেক থেকে যাবে, তাহলে সমান হচ্ছে ω2 এত ইন্টু 2 ইন্টু আলফা ইন্টু আমি ধরলাম n সংখ্যকের পর থামবে। তাহলে এইটা, এই দুটো ইকুয়েশনকে সলভ করো। কেন বললাম, যদি এটা লিনিয়ার মোশন হতো একটু জটিল আছে প্রবলেমটা, হ্যাঁ, এটা হয়তো সম্ভবত জয়েন্ট এনালাইজ বা নিচের কিছু বই থেকে নেওয়া হয়েছে, একটু জটিল আছে প্রবলেমটা। কি বলছে, একটা ধরো ফ্যান, সিলিং ফ্যান আছে, সেই সিলিং ফ্যানটা সুইচ তুমি বন্ধ করলে, সুইচ বন্ধ করার পর দেখছে যে 36 পাক ঘোরার পর তার যে বেগটা ছিল সেই বেগটার অর্ধেক বেগ আসছে 36 পাক ঘোরার পর। কোশ্চেন হচ্ছে আরো কত পাক ঘোরার পরে সে থেমে যাবে, তার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা 0 হয়ে যাবে। তাহলে এই ফর্মুলা থেকে একটা সমীকরণ পেলে, আবার এইখান থেকে আর একটা সমীকরণ পেলে। প্রথমটার ক্ষেত্রে কি পেলে,
ওমেগা বাই 2 তা হোল স্কয়ার সমান হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস প্লাস 2 আলফা, থিটাটা বলা আছে 36 ভাগ, 36 ভাগ মানে তুমি থিটাটা পেয়ে গেলে। দ্বিতীয় ভাগ কত ভাগ জানো না, সেটাকে তুমি এন ধরে নেবে, তাহলে 2 আলফা ইন্টু এন ইন্টু 2 পাই, এইটা করবে, তাহলে দুটো সমীকরণ বেরোবে। এই দুটো সমীকরণকে তুমি যদি ভাগ বা বিয়োগ কিছু একটা করলে, যদি তুমি দুটো সমাধান যদি করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে কি উত্তর চেয়েছে, এনটা বার করতে হবে, সেই এনটা বেরোবে 12। একবার একটু খাতায় করবে, কারণ এটা করতে গেলে আরো অনেক টাইম লেগে যাবে, আরো অনেক প্রবলেম করাবে। আমি তো বলে দিলাম, ভিডিও রেকর্ডিংও আছে, সেইটা শুনে শুনে একবার শুধু খাতায় করে নেবে। 21 বলছে the angular speed of a motor wheel increase from এত rpm to এত rpm। বারবার বলছি এগুলো rpm থাকলে কিন্তু প্রথমেই রেডিয়ান পার সেকেন্ড করলে, তাহলে এইখান থেকে এইটুকু যেতে তার 16 সেকেন্ড লেগেছে, তাহলে ত্বরণটা পেয়ে গেল। হোয়াট ইজ ইট ইজ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ওটা জানতে চেয়েছে। অ্যাসিউমিং দ্য অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, হাউ মেনি রেভলিউশন ডাজ দ্য মোটর মেক ডিউরিং দিস টাইম, তাহলে এইটা হচ্ছে এক্সট্রা, তাহলে এইটা হচ্ছে ওমেগা 1, এইটা হচ্ছে ওমেগা 2, এইটা হচ্ছে ওমেগা 2, তাহলে আলফা সমান হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2। এই ওমেগা 1 কিন্তু আরপিএম এ দেওয়া আছে, বারবার বলছি আরপিএম এ যখনই দেওয়া থাকবে আরপিএম কে তোমাকে কি করতে হবে, রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে। তাহলে একে 2 পাই বাই 60 দিয়ে গুণ করতে হবে, অথবা পাই বাই 30 দিয়ে গুণ করতে হবে, একেও তাই করতে হবে। তাহলে ওমেগা 2 পেলে, ওমেগা 1 পেলে, তাকে টি দিয়ে ভাগ করলে তাহলে উত্তর বেরিয়ে যাবে। উত্তর যেটা আছে আমার খাতায় লেখা সেটা আমি বলছি, এটা প্রথম ত্বরণ বার করলে দুটো উত্তর চেয়েছে তোমাদেরকে পরীক্ষাতে 9 10 এক নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেন একটাই দেবে, কিন্তু এটা হয়তো কোনো বই থেকে নিয়েছি, জয়েন্ট এন্ট্রান্স বা নিটের বই বা কোনো কম্পিটিশনের বই থেকে নিয়েছি, সেই বইতে হয়তো দুটো উত্তর জানতে চেয়েছে। তাহলে প্রথমেই ত্বরণটা বেরিয়ে যাবে। ত্বরণটা যেটা করা আছে, উত্তর যেটা লেখা আছে আমার, সেটা হচ্ছে এইটা হবে 3 পাই রেডিয়ান পার সেকেন্ড, এই রেডিয়ান পার সেকেন্ড পার, এইটা হবে। এরপরের কোশ্চেনটা, হাউ মেনি রেভলিউশন ডাজ দ্য মোটর মেক ডিউরিং দিস টাইম, হাউ মেনি রোটেশন মানে কতবার পাক খাচ্ছে এইটার সময়, এইটা হতে হতে এইখান থেকে এইটুকু যেতে যেতে সে কতবার পাক খাচ্ছে সেটা বার করতে হবে। তাহলে এনটা বার করতে হবে, তাহলে এন এর সঙ্গে যদি আমি 2 পাই গুণ করি তাহলে আমি থিটা পেয়ে গেলাম, তাহলে থিটা সমান হচ্ছে কত, 2 পাই এন। এবার এই থিটার সঙ্গে সম্পর্ক কোনটা আছে, ওমেগা 2 স্কয়ার সমান ওমেগা স্কয়ার প্লাস 2 আলফা থিটা। দেখো এই আলফা আগের প্রবলেমটাতে উত্তর বেরিয়েছে, কত বেরিয়েছে, 3 পাই বাই রেডিয়ান স্কয়ার, ওমেগা 2 বলা আছে, ওমেগা 1 ও বলা আছে। তাহলে আমাকে কিন্তু থিটাটা বার করতে, প্রথমে থিটাটা বার করলে, থিটাকে যদি তুমি 2 পাই দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার এন বেরিয়ে যাবে। তাই জন্য এই প্রবলেমটাও কিন্তু দুটো প্রবলেম এখানে যোগ করা আছে, দুটো প্রবলেম আছে তোমাদের, দুটো প্রবলেমের মধ্যে আমি এক মানে পরীক্ষায় যদি আসে তাহলে কিন্তু আমি একটা হয়তো আসতে পারে, কিন্তু দুটো আসবে না, গ্যারান্টি দুটো আসবে না, অত টাইম থাকবে না, কিন্তু একটা আসতে পারে। তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের রোটেশনাল মোশন থেকে প্রবলেম দিলে খুব জটিল প্রবলেম দেবে না, কিন্তু তাতেও তোমাদের জটিল লাগবে, এইসব আরপিএম মাথায় যখনই দিয়ে দেবে তখনই তোমাদের মাথা গন্ডগোল হয়ে যাবে। তাই তোমাদের লিনিয়ারের যে ভেলোসিটির ক্ষেত্রে যে ফর্মুলা সেইগুলাই মনে রাখবে, হ্যাঁ, সেইগুলোকে তুমি শুধুমাত্র অ্যাঙ্গুলারে ট্রান্সফার করে দেবে, অ্যাঙ্গুলারে ট্রান্সফার করে তাহলে হয়ে গেল। তো এফটা আলফা, এটা যে থিটা, এস আর থিটা হচ্ছে একই জিনিস, এটা লিনিয়ার, এটা হচ্ছে অ্যাঙ্গুলার। আর থিটা মানে হচ্ছে পাক সংখ্যাকে 2 পাই দিয়ে গুণ করতে হয়, যবার পাক কাছে এক পাক যাওয়া মানে 2 পাই যাওয়া, তাহলে এন দিয়ে গুণ করলে হবে, এই হচ্ছে ব্যাপার। সেই হিসাবে আমি বারবার বলছি 21টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 21টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 22টা, the angular velocity of a wheel increase from এত rps round per second to rps, rpm বাদ দিয়ে rps দিয়েছে, এটা রাউন্ড পার মিনিট, এটা রাউন্ড পার সেকেন্ড দিয়েছে, আরো সোজা করে দিয়েছে। এত the number of revolution made during this time,
তার নাম্বার অফ রেভলিউশন বার করতে হবে। তাহলে প্রথমে আমাকে ত্বরণ বার করতে হবে, ত্বরণ বার করার পরে বেরোবে তাহলে এইটা ওমেগা 1, এইটা ওমেগা 2, আর এইটা হচ্ছে টি। তাহলে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি করলে আলফা বেরোবে। তারপরে কি বার করতে হবে, তার রেভলিউশন, রেভলিউশন মানে নাম্বার অফ রেভলিউশন মানে এন বার করতে হবে। তাহলে তারপরে কি করতে হবে, তারপরে ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। এখানে আলফাও বেরিয়ে গেল, ওমেগা 2 বলা আছে, ওমেগা 1 বলা আছে, তাহলে তুমি আলফাও বলা আছে, তাহলে তুমি থিটা পেয়ে গেলে। থিটা সমান হচ্ছে 2 পাই এন। তাহলে এইখানে যদি তুমি এন বার করতে চাও তাহলে থিটা বাই 2 পাই, এইটা করলেই হয়ে যাবে। তাহলে উত্তর কত বলা আছে, উত্তর বলা আছে 22 যেটা খাতায় লেখা আছে, আমার এটা কেটেছি হয়তো কোনো সময় ভুল ছিল, এটা হচ্ছে ডি এরটা। হ্যাঁ ডি এরটা উত্তর। এটা হয়তো কোনো সময় আমার খাতাতে তো ভুল কিছু করা ছিল, সেটাকে আবার কেটে কারেকশন করা হয়েছে। স্যার আরপিএস ওখানে কি করব? বলো। বলে আরপিএস আছে ওখানে পাই বাই 30 গুণ করবো? হবে না হ্যাঁ তাহলে হ্যাঁ 2 পাই বাই 30 আর করতে দরকার নেই, তো 2 পাই দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে আর দরকার নেই। এই সেটটা টু মেনটেন রোটেটর এ ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিড অফ এত রেডিয়ান পার সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিড মানে ওমেগাটা বলা আছে, অ্যান ইঞ্জিন রিড ট্রান্সমিট টর্ক অফ এত, টর্কটাও বলা আছে, দ্য পাওয়ার অফ ইঞ্জিন বার করতে বলেছে। তাহলে আমরা পাওয়ার বার করতে গেলে কি করি, আমরা যদি পাওয়ার বার করতে যাই তখন কি করি, বল গণিত সরল কৃতকার্য সেটাই, তাই তো, তাকে আমরা টাইম দিয়ে ভাগ করি, কৃতকার্যকে আমরা টাইম দিয়ে ভাগ করি, সেটাই হয় পাওয়ার। তার মানে হচ্ছে এফ ডট এক্স বাই টি, তাহলে এক্স বাই টি কে আমরা লিখি ভি, তাহলে এফ ডট ভি। আমরা লিনিয়ারের ক্ষেত্রে পাওয়ার বলতে ফোর্সকে ভেলোসিটি দিয়ে গুণ করি, এই হচ্ছে কাজ। তাহলে আমরা এখানে লিনিয়ারটাই এখানে কি করে হয়ে গেছে অ্যাঙ্গুলার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, পাওয়ার বার করতে গেলে ফোর্সটা হয়ে গেল টর্ক আর লিনিয়ারটা হয়ে গেল অ্যাঙ্গুলার, এই হচ্ছে ব্যাপার। তাহলে টর্ক তো বলা আছে নিউটন মিটার, আর এইদিকে এটাও বলা আছে এত, তাহলে এই দুটোকে গুণ করে দেবো, তাহলে আমি উত্তরটা হয় 23 উত্তর হয়ে যাবে। এই দুটো যদি গুণ করে দিই তাহলে তোমার সিম্পল 100 সঙ্গে নিউটন মিটার আছে তো, 100 সঙ্গে 100, তার মানে হচ্ছে 10 কিলোওয়াট, মানে একের পর 4টে শূন্য হবে, তার মানে হচ্ছে 1000 ওয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে 1 কিলোওয়াট, তার মানে হচ্ছে একেরটা হবে উত্তর। আচ্ছা কটা বাজলো, 7:55, আর বেশিক্ষণ পড়া যাবে না। ও 24-এরটা একই প্রবলেম দুবার দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, একই প্রবলেম দুবার দেওয়া হয়ে গেছে। অ্যাকর্ডিং টু কেপলার ল অফ প্ল্যানেটারি মোশন দ্য পাথ অফ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, এটা তো সোজা কোশ্চেন, ইলিপ্টিক্যাল হবে, তাই তো। law of the law of areas can be understood as a consequence of, এইটা আমি বারবার বলেছিলাম, এটাও পরীক্ষায় পড়ার জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বেশি, যে ল অফ এরিয়া মানে হচ্ছে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, ডিএ ডিটি সমান 0, মানে হচ্ছে এরিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়। সেই এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট কোথা থেকে পাওয়া যায় না, কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে কিন্তু পাওয়া যায়। এইটা কিন্তু বারবার একটা বলছি, এইটা প্রমাণ করা যায় এই যে কেবলার্সের যে সেকেন্ড এটা, হ্যাঁ, কেবলার্সের যে লটা, সেটা সেকেন্ড যে লটা, সেটা হচ্ছে যে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হয়, মেন কথা, মানে শর্ট ফর্মে যদি বলা, মানে সূর্য এবং কোনো একটা গ্রহের সংযোজক যে সরলরেখা ইকুয়াল ইন্টারভ্যালে ইকুয়াল দূরত্ব ট্রাভেল করে, তাহলে ইকুয়াল ইন্টারভ্যালে ইকুয়াল দূরত্ব ট্রাভেল করে, মানে এই যে এরিয়া আর যে টাইম, এই এরিয়াল ভেলোসিটি ডিএডিটি, এইটাকে হচ্ছে কনস্ট্যান্ট। এই এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট করতে গেলে আমাকে কি কোথা থেকে আসতে হয়, প্রমাণ করতে আসতে হয় যে একটা বস্তু যখন সেন্ট্রাল ফোর্সের আন্ডারে থাকে দুটো জিনিস কনস্ট্যান্ট হয়, এটা হচ্ছে টোটাল এনার্জি কনস্ট্যান্ট হয়, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয়। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থেকে এটা পাওয়া যায়। তাহলে যাহাই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট সেই জিনিসটাই হচ্ছে
এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, মানে সেকেন্ড লটা পাওয়া যায় অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে কনস্ট্যান্ট। এত কিছু যদি মাথায় নাও থাকে, যেখানে এরকম কোশ্চেন থাকবে যে এরিয়াল ভেলোসিটি, সেকেন্ড ল অফ দ্য কেবলার্স ল, সেখানে যদি কোনো জায়গায় কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাটা লেখা থাকে, তো চোখ বুঝে সেই উত্তরটা করে দেবে। ভাষা বিভিন্ন রকমের দেবে, সেই অনুযায়ী তুমি ভাষা যদি না ধরতে পারো, যদিও বাংলায় লেখা থাকবে, যাই থাকুক না কেন, সে এরিয়াল ভেলোসিটি সেকেন্ড ল, সেটাই হচ্ছে কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বারবার বলছি, এইটা কিন্তু যেন ভুল না হয়। হ্যাঁ, এটা বলার কারণ হচ্ছে আমার বারবার, তার কারণ হচ্ছে এরকম ধরনের কোশ্চেনই তো কিছু থিওরি কোশ্চেন তো থাকবে, সব তো আর প্রবলেম থাকবে না, কিছু থিওরি কোশ্চেনও থাকবে। সেই থিওরি কোশ্চেনের পার্ট হচ্ছে কিন্তু এইটা। তারপর হচ্ছে দুইয়েরটা, এই 27-এরটা হচ্ছে এ সেন্ট্রাল ফোর্স ইজ দ্যাট ফোর্স হুইচ অ্যাক্ট অ্যালং দ্য ভেক্টর পারপেন্ডিকুলার টু সান, দ্য ভেক্টর জয়নিং টু দ্য সান অ্যান্ড প্ল্যানেট, আর দ্য ভেক্টর ট্যানজেন্ট টু অরবিট। সবাই জানে সেন্ট্রাল ফোর্স কোন দিকে কাজ করে, সেটা হচ্ছে তাদের ব্যাসার্ধ ডাইরেকশন বরাবর। সেন্ট্রাল ফোর্স নিয়ম হচ্ছে, কাকে সেন্ট্রাল ফোর্স বলে? সেন্ট্রাল ফোর্স বলছে যদি কোনো বস্তু একটা পার্টিকুলার সেন্টারকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। হ্যাঁ, যে কোনো ফোর্স, যদি কোনো ফোর্স যদি একটা পার্টিকুলার সেন্টারকে কেন্দ্র করে সে আবর্তিত থাকে, তাহলে সেই ফোর্সকে সেন্ট্রাল ফোর্স বলা হয়। সেই সেন্ট্রাল ফোর্সে একটা বৈশিষ্ট্য হচ্ছে সে টুয়ার্ডস ওই সেন্টার বরাবর কাজ করবে, তার ডাইরেকশন হবে টুয়ার্ডস সেন্টার বরাবর, আর তার যা ফোর্সের যে মানটা হবে সেটা কিন্তু ফাংশন অফ এই ডিস্টেন্সটা হবে। সেটা r⁵ হতে পারে, r⁻⁵ হতে পারে, সেটা ব্যাপার না, r² হতে পারে। কিন্তু সে এই যে জয়নিং লাইন যাকে কেন্দ্র করে সে ঘুরছে, সেই যে জয়নিং লাইনের ওপরে কিন্তু সে নির্ভরশীল হবে, মানে ফাংশন অফ আর হবে। তাহলে সূর্যকে কেন্দ্র করে যদি কোনো গ্রহ ঘোরে, তাহলে সেই যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে G/m/r², তাহলে সেখানে দেখো r² আছে, তার মানে ফাংশন অফ আর তো হয়েই গেল। আর সেইটা কোন বরাবর কাজ করে? লাইন জয়নিং দ্য সান অ্যান্ড দ্য প্ল্যানেট, তাহলে পৃথিবীর সঙ্গে সূর্য বা যে কোনো গ্রহের সঙ্গে সূর্য, তাহলে এইটাই হবে। এরকম ধরনের থিওরির কোশ্চেন গুলো কিন্তু দেবে। 28-এরটা হচ্ছে 28 আর 26 কিন্তু একই জায়গা থেকে এসছে। The law of area can be interpreted as, এটা হচ্ছে ল অফ এরিয়া, একই জিনিস, বা সেকেন্ড ল অফ কেপলার্স। কোথা থেকে আসে? অ্যাঙ্গুলার মুভমেন্টাম থেকে। তাহলে এখানে অ্যাঙ্গুলার মুভমেন্টাম যখন প্রমাণ করতে হয়, তখন L/2m আসে। এইটা যেহেতু কনস্ট্যান্ট হয়, তাই জন্য এটাকে বলা হয় এটাও কনস্ট্যান্ট। এখানে সবই আছে, কিন্তু এইটা তো নয়, এখানে এল ঢুকে নাই, এখানেও এল ঢুকাচ্ছে, এখানেও এল ঢুকাচ্ছে, কিন্তু যদি আমার প্রমাণ করে দেখা যায় তখন L/2π হয়। এই যে অ্যাঙ্গুলার, এই যে কি বলে আমাদের এরিয়াল ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? দূরত্ব বাই সময়, x/t, তাহলে এটাকে আমার নর্মাল ভেলোসিটি। যখন আমি এরিয়া চলে আসছে dA/dt, মানে স্মল কনসেপ্টে dA/dt, তখন এই ভেলোসিটিটাকে বলা হবে এরিয়াল ভেলোসিটি। এটা যেমন লিনিয়ার ভেলোসিটি, ওমেগা সমান θ/t, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এইটা ঠিক হচ্ছে এরিয়াল ভেলোসিটি। এই এরিয়াল ভেলোসিটি কথাটা এসেছে সেকেন্ড ল অফ কেবলার্স থেকে এসেছে, ঠিক আছে? সেইটা প্রমাণ করতে গিয়ে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম বা এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা থাকবে সেটা। এবার এখানে অনেক কটা এল আছে, কিন্তু তুমি এইটা মনে রাখবে, L/2πটা মনে রাখবে, যে কোথা থেকে এসছে প্রমাণ করার সময়। তো প্রমাণ তো তোমাদের নাই, প্রমাণ করার দরকারও নেই মুখে, তাহলে L/2πটা করবে, ঠিক আছে? A planetary motion of aerial velocity of a position vector of a planet depend on the angular velocity omega and the distance of the planet from Earth. So the correct relation between aerial velocity. তাহলে aerial velocity কার সঙ্গে সম্পর্ক? এক্ষুনি আমি তো দেখলাম aerial velocity dA/dt সমান হচ্ছে L/2a, এখনই দেখলাম। তাহলে এক্ষেত্রে আমার L এর মানটা যদি আমি লিখে দিই, L এর মানটা আমি লিখে দিই I/2m, আইটা আমি লিখে দিচ্ছি, আমি যে মুভমেন্ট অফ ইনার্সিয়া mr² ওমেগা/2m, এম কেটে গেল, তাহলে হচ্ছে তোমার একটা এম কেটে গেল, তাহলে ওমেগা r²/2, তাহলে এখানে সব প্রপোর্শনাল দেওয়া আছে, তাহলে dA/dt ইজ প্রপোর্শনাল টু
ওমেগা আর স্কোয়ার, তার মানে হচ্ছে সিএফটা। ঠিক আছে, ওই দেখো এটা মুখস্থ হয়ে গেল, এটা পড়া হয়ে গেল একবার, আমাদের রিভিশন একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তো সোজা। কেবলার্সের ল এর ক্ষেত্রে কি হয়, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব হয়, তাই তো? তাহলে এখানে টি ওয়ান বাই টি টু সমান আর ওয়ান বাই টি, মানে এটাও সি এর উত্তর। একই রকম ভাবে এগুলো সবই আছে ওই কেবলার্সের প্রবলেম দিয়ে, থার্ড ল দিয়ে, কেবলার্সের ফার্স্ট ল দিয়ে। আমি তোমাকে একবার জিনিসটা বলে দেখুন, শেষ করতে হবে। ফার্স্ট ল দিয়ে সেরকম কোশ্চেন আসার চান্স নাই, ফার্স্ট ল দিয়ে কোশ্চেন আসার চান্স কিছু নাই, সেকেন্ড ল দিয়ে আর থার্ড ল দিয়ে কোশ্চেন আসার চান্স আছে। ফার্স্ট ল কি হচ্ছে, যে কোনো প্ল্যানেট, পৃথিবী ধরো সূর্যকে একটা ফোকাসে রেখে একটা উপবৃত্তাকার পথে ঘুরছে, প্রথমে যে কোশ্চেন ছিল ইলিপ্টিক্যাল হবে নাকি, এটা হলো। দ্বিতীয়টা হচ্ছে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, তৃতীয়টা হচ্ছে টি স্কোয়ার, টাইম পিরিয়ডটা হচ্ছে দূরত্ব। এই দুটো দিয়ে তোমাদের এবছর কিন্তু কোশ্চেন আসার প্রচুর চান্স। যদি নিউমেরিক্যাল প্রবলেম আসে তাহলে থার্ড লটা দিয়ে আসবে, মানে এইরকম প্রবলেম আসবে। আর যদি থিওরির কোনো কোশ্চেন আসে তাহলে সেকেন্ড লটা দিয়ে আসবে, মানে এটা দিয়ে তো নিউমেরিক্যাল প্রবলেম হয় না। তাহলে এইখান থেকে কিন্তু বারবার বলছি, ভেরি ইম্পর্টেন্ট, এই বছর এইখান থেকে কোশ্চেন দেওয়ার চান্স খুবই বেশি। আমি বলছি না, আমি তার কোশ্চেন করছি না, বিভিন্ন রাজ্যের যে কোশ্চেনগুলো দেখছি এবং যে মক টেস্টের সিরিজ বিভিন্ন জায়গার, বিভিন্ন যে বই বেরিয়েছে তার যে মক টেস্টের সিরিজ, এই সমস্তগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে এই প্রবলেমটা দিয়ে যদি নিউমেরিক্যাল প্রবলেম আসে তাহলে এটা দিয়ে, আর যদি থিওরির কোশ্চেন আসে এইটা, এইটা হয়তো তোমাদের ক্ষেত্রে যারা কেমিস্ট্রি আছো বা পাস করতে আছো তাদের ক্ষেত্রে এরিয়াল ভেলোসিটি এগুলো একটু মাথায় খিচিবিচি হবে, কিন্তু কিচ্ছু নয়। কেবলার্সের সেকেন্ড ল এই কথাটা কোনো জায়গায় যদি লেখা থাকে, অথবা এরিয়াল ভেলোসিটি এই কথাটা যদি কোনো জায়গায় লেখা থাকে, তার করেসপন্ডিং সে উত্তরে যদি কোনো জায়গায় অ্যাঙ্গুলার মোমেন্টাম কথাটা লেখা থাকে বা L/2m যদি কোনো জায়গায় থাকে, সেইটাকে চোখ বুঝে ঠিক মেরে দেবে। আর T1/T2 তার স্কোয়ার সমান R1/R2 তার কিউব, এই যে ফর্মুলা তোমাকে তিনটে বলে দেওয়া থাকবে, একটা বার করতে বলতে। যেমন এইটা বলা যায়, প্ল্যানেট অফ রেডিয়াস আর হ্যাজ টাইম পিরিয়ড টি, তার মানে এই T1 হচ্ছে টি, R1 হচ্ছে আর। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য প্ল্যানেট অফ রেডিয়াস 2, তাহলে R2 সমান হচ্ছে 9R, আমাকে T2টা বার করতে হবে, তাহলে বসিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে 31 অপশন হচ্ছে সিটা। আমার আর সময় নাই, নয়তো অনেকটাই টেনে দিলাম, হয়তো শেষ করা হয়ে যেত, কিন্তু স্কুল যেতে হবে, ট্রেন মিস হয়ে যাবে আমার, 8টা 5 বেজে গেল। ঠিক আছে।